নমস্কার দর্শক সুধীবিন্দু, হ্যালো মালদা নিউজ থেকে আমি বেলাল হোসেন। খবরে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। আসছি সংবাদ শিরোনাম। অমান্য করলে 2000 টাকার চালান কমানো হলো স্পিড। এই এক্সপ্রেসও নিয়ে বড় সিদ্ধান্ত। রাস্তাঘাটে গাড়ি চালানোর ক্ষেত্রে মেনে চলতে হয় কিছু নিয়ম, সেগুলি অমান্য করলে হতে হয় জরিমানার সম্মুখীন। মূলত দুর্ঘটনা এড়াতে এবং সুষ্ঠুভাবে যাতায়াতের ক্ষেত্রে এই নিয়মগুলি লাগু করা হয়। ঠিক এই আবহে এবার একটি বড় তথ্য সামনে এসেছে। উল্লেখযোগ্য যে শীতের মরশুমে ঘটনা বৃদ্ধি পায়, যার অন্যতম কারণ হলো কুয়াশা। শীতের দিনে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার, যানবাহনের গতি বেশি থাকলে দুর্ঘটনার আশঙ্কা। এবার এই আশঙ্কাকে সামনে রেখে নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে দেশে অন্যতম গুরুত্বপূর্ণ যমুনা এক্সপ্রেসওয়েতে এবার স্পিড লিমিট কমানো হয়েছে। কুয়াশার কারণে দুর্ঘটনার সম্ভাবনার পরিপ্রেক্ষিতে হালকা যানবাহনের যেমন গাড়ি গতিবেগ 75 কিলোমিটার প্রতি ঘন্টা এবং ভারী যানবাহনের ট্রাক, বাস ইত্যাদির জন্য 60 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড লিমিট ধার্য করা হয়েছে। পাশাপাশি আরও জানানো গিয়েছে যে এই স্পিড লিমিট বিষয়টি আগামী 15 ডিসেম্বর 2023 থেকে 15 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত লাগু থাকবে। কমছে যমুনা এক্সপ্রেসওয়ের স্পিড লিমিট। জানিয়ে রাখি যে যমুনা এক্সপ্রেসওয়েতে এবার নির্ধারিত স্পিড লিমিটের থেকে বেশি গতি চলা যানবাহনের জন্য চালান জারি করা হবে। এর জন্য এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গায় ক্যামেরাও বসানো হয়েছে। এমন অবস্থায় ওভার স্পিডের জন্য চালান পরিমাণ হলো 2000 টাকা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির প্রধান কার্যকারী আধিকারিক অরুণ বীর সিং বলছেন, গতি কমিয়ে ড্রাইভিং অনেকটাই নিরাপদ। যাত্রীদের নিরাপত্তার জন্য আমরা যমুনা এক্সপ্রেসওয়েতে হালকা ও ভারী যানবাহনের স্পিড লিমিট কমানোর সিদ্ধান্ত নিয়েছি। কুয়াশার কারণে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা। উল্লেখযোগ্য যে কুয়াশার কারণে এই এক্সপ্রেসওয়েতে ইতিমধ্যে একাধিক বড় বড় দুর্ঘটনা ঘটেছে। চলতি বছরে 10 জানুয়ারি মথুরায় এক্সপ্রেসওয়েতে 60টি গাড়ি একসাথে সংঘর্ষের সম্মুখীন হয়। এই দুর্ঘটনায় 24 জন আহত হয়। একদিক থেকে 9 জানুয়ারি 2023-এ গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে 2টি গাড়ি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় 2টি শিশুসহ 6 জন আহত হন। এছাড়াও আরও অনেক দুর্ঘটনা ঘটেছে। এড়িয়ে চলুন ওভার স্পিডিং। সড়ক দুর্ঘটনায় অন্যতম কারণ হলো ওভার স্পিডিং। শুধু তাই নয়, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনার জীবনহানির সম্ভাবনা বেড়ে যায়। অতিরিক্ত গতির জেরে গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এমনকি ওভার স্পিডের ব্রেক করার জন্য সময় কম থাকে এবং ব্রেক কার্যকর না হলে ঘটতে পারে বড় সংঘর্ষ। তাই এই ধরনের পরিস্থিতি এড়িয়ে চলতে ওভার স্পিডের মতো বিষয়কে এড়াতে হবে। আসছি বিস্তারিত খবর নিয়ে। গেরুয়া ঝড়ে উঠতেই ইন্ডিয়া থেকে দূরত্ব বজায় রাখল এই 11টি দল। ভোটের আগে জোটে ঘোট। সেমিফাইনালে বিজেপির বিধ্বংসী ব্যাটিং লাইন দেখার পরপরই নড়েচড়ে বসেছে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে লজ্জাজনক হারের পর মহাজোটের আত্মবিশ্বাস খানিকটা ডগমগ করে উঠল বলে আশ্বাস। তারপর তড়িঘড়ি করে এক বৈঠকের ডাক দিয়েছেন মল্লিকার্জুন খার্গে। যদিও শীর্ষ নেতারা সেই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না বলে বৈঠকের সময় পরিবর্তন করা হয়। এইদিকে বৈঠক পিছিয়ে যাওয়ার পরে কংগ্রেস সভাপতি
মল্লিকার্জুন খাড়গে বুধবার সন্ধ্যায় তার রাজভবনে এক নৈশভোজের আয়োজন করেন। লোকসভা নির্বাচন আগেই স্ট্র্যাটেজির আলোচনা করার নাকি ছিল উদ্দেশ্য। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল ইন্ডিয়া জোটের শরিক দলের নেতাদের। যদিও এর মধ্যে বহুজন ছিল অনুপস্থিত। সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় মোট 17টি দলের নেতারা উপস্থিত হলেও অনেকে এড়িয়ে যায় এই নৈশ ভোজে, যেমন সমাজবাদী পার্টি, এসপি, ডিএমকে, জনতা দল এবং ইউনাইটেড জেডিইউ এবং টিএমসি সহ অনেক দলের প্রতিনিধি এদের অনুপস্থিতি ছিলেন। এই প্রসঙ্গে অখিলেশ যাদব বলেন যে তার পরিকল্পিত অনুষ্ঠান রয়েছে, তাই তিনি এই বৈঠকে যোগ দিতে পারবেন না। এদিকে মমতা ব্যানার্জির গলাতেও শোনা যায় একই সুর। ওই দিন তার ভাইপোর বিয়ে থাকায় তিনি সেই কাজে ব্যস্ত ছিলেন। বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানান অসুস্থতার কারণে তিনি বৈঠকে যোগ দিতে পারবেন না। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে অ্যান্টনির উপস্থিতি প্রসঙ্গে শিবসেনা এবং ইউবিটি নেতা প্রিয়াঙ্কা চতুর্বেদী বলছেন, চেন্নাইয়ের বন্যা পরিস্থিতি এমনই পরিস্থিতিতে স্টালিন তার লোকেদের ছেড়ে চলে আসবেন বলে এমন আশা করা ঠিক নয়। এখন দেখা যাক আসন্ন সভায় কতজন উপস্থিত থাকবেন। প্রসঙ্গতে উল্লেখযোগ্য যে একদিকে যেমন ইন্ডিয়া জোটের অন্তর্কলহের চর্চা তুঙ্গে, তখন টিএসএমসির দাবি সিট বণ্টন সংক্রান্ত আলোচনা দ্রুত সেরে ফেলতে হবে। অভিন্ন ঘোষণাপত্র এবং ইশতেহার চূড়ান্ত করতে হবে। তৃণমূল সাংসদ সৌগত রায় এদিন কার্যকর আসন্ন ভাগাভাগির মাধ্যমে বিজেপির বিরুদ্ধে একের পর এক লড়াইয়ের প্রয়োজনীয়তার উপরে জোর দিচ্ছেন। তার মতে আসন ভাগাভাগির ক্ষেত্রে যে এলাকার যে দল শক্তিশালী তাকে অগ্রাধিকার দেওয়া উচিত। সরগোল 5% ডিএ বাড়ছে সরকারি কর্মীদের কবে থেকে? অক্টোবর মাসে কেন্দ্র সরকার নিজেদের কর্মচারীদের 4% মর্গ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে। আগে 42% করে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা, তবে অক্টোবর মাসে তা বেড়ে হয় 46%। আর এবার ফের মর্গ ভাতা, টিয়ারনেস এবং অ্যালাউন্স বা ডিএ নিয়ে বড় সুখবর পেতে পারেন সরকারি কর্মচারী। জানা যাচ্ছে শীঘ্রই 5% মর্গ ভাতা বাড়তে চলেছে কেন্দ্র সরকারি কর্মচারীদের। এই নিয়ে কার্যগত সরগোল পড়ে গেছে। প্রসঙ্গত সম্প্রতি 5 রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল সামনে এসেছে, যাতে যথেষ্ট ভালো ফল করেছে বিজেপি। আর এই আবহে আচমকা ডিএ বা মর্গ ভাতা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ডিসেম্বর মাস প্রায় শেষ। আগামী বছর জানুয়ারিতে ফের কেন্দ্র সরকারি কর্মীদের মর্গ ভাতা বাড়ার কথা। বিভিন্ন সূত্রের খবর, 2024 সালের জানুয়ারিতে কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ 5% বাড়ানো হতে পারে। যদিও মনে করা হচ্ছে এই বিষয়টি আরও পরিষ্কার হবে সর্বভারতীয় এবং মূল্যসূচক সামনে এলে। জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকার বছরে দুবার মর্গ ভাতা বৃদ্ধি করে, জানুয়ারি এবং জুলাইয়ে। জানুয়ারি বর্ধিত মর্গ ভাতা সাধারণত মার্চ মাসে ঘোষণা করা হয়, তবে 24 এর প্রথমে লোকসভা নির্বাচন থাকতে তা এবার আগে ঘোষণা করা হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। ওদিকে বর্তমান ডিএ নিয়ে তোড়পাড় রাজ্যে। বহু সময় থেকে কেন্দ্রীয় হারে মর্গ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। দেশে শীর্ষ আদালতে চলেছে মামলা, তবে সুপ্রিম কোর্টে বারংবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি। সেই নিয়ে হতাশ হয়ে পড়েছেন আন্দোলনকারীদের একাংশ। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন ডিএ বাধ্যতামূলক নয়। এই আবহে আগামী বছর লোকসভা ভোটের আগে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির কোনো আশা আপাতত দেখা যাচ্ছে না। আসছি পরে খবর নিয়ে। কালীঘাটের কাকুকে জব্দ করতে মেগা প্ল্যান ইডির।
এবার তলব SSKM সুপারকে। নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি কালীঘাটের কাকু ওরফে সুজয় কুমার ভদ্রর কণ্ঠস্বরের নমুনা পেতে মরিয়া ইডি। বউ কাঠ খড় পুড়িয়ে হাজারো চেষ্টা পরেও সেই নমুনা সংগ্রহ করতে পারেনি তদন্তকারীর। এবার সেই ইস্যুতে সুজয় কৃষ্ণের শারীরিক অবস্থা জানতে SSKM হাসপাতালের সুপারকে তলব করল ইডি। জানা গিয়েছে বুধবার বিধাননগরে CGO কমপ্লেক্সে ইডি দপ্তরে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে SSKM হাসপাতালের সুপারকে। তবে তিনি সেখানে যাননি। সূত্রের খবর, ইমেল মারফত ইডি আধিকারিক প্রয়োজনীয় নথি পাঠিয়েছেন তিনি। ইডি সূত্রের খবর, এবার শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন তারা। 2-1 দিনের মধ্যে সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। তার আগে অসুস্থ কাকুর শারীরিক অবস্থা জানতে SSKM হাসপাতালে সুপারকে তলব করেছিল ইডি। জানা যাচ্ছে ঠিক কোন শারীরিক অসুস্থতা নিয়ে গত আগস্ট SSKM হাসপাতালে ভর্তি হয়েছেন সুজয় কৃষ্ণ। এমন একটা কতটা ঠিক হয়েছে, কতটা সমস্যা রয়েছে, এতদিন কি চিকিৎসা হয়েছে, এই সব জানতে চেয়েছে CBI। ইমেলে সেই নথিও পেয়েছে ইডি। সেই সব এখন খতিয়ে দেখা হচ্ছে। এর আগে SSKM হাসপাতালে সূত্রে বারংবার জানা হচ্ছে অসুস্থ সুজয় কৃষ্ণ সম্প্রতি চিকিৎসকেরা জানিয়েছেন প্রবল মানসিক চাপে রয়েছেন কালীঘাটের সেই কাকু। বিভিন্ন শারীরিক জটিলতাও রয়েছে। এই অবস্থায় তার গলার সুরের নমুনা সংগ্রহ করতে গেলে সমস্যা বাড়বে। তবে ইডি ছাড়া পারপত্র নয়। কণ্ঠস্বরের নমুনা দেওয়ার মতো শারীরিক অবস্থা সুজয় কৃষ্ণের আছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখতে তৎপরতা সংস্থা। সপ্তাহ আগে জোকো ESI হাসপাতালকে কাকুর শারীরিক অবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন আদালত। ইতিমধ্যে নির্দেশ মতো মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সত্যি সুজয় কৃষ্ণ কণ্ঠস্বরের নমুনা দেওয়ার মতো শারীরিক অবস্থা রয়েছে কিনা সেই সব খতিয়ে দেখে রিপোর্ট দেবে তারা। জানা যাচ্ছে তারপর যত দ্রুত সম্ভব কাকুর কণ্ঠের নমুনা নেবেন তারা। এই জন্য ইতিমধ্যে CFSL এর বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছে ইডি। একের পর এক কাকুর কণ্ঠস্বর হাতে এলেই নিয়োগ দুর্নীতির জট অনেকটাই কাটবে বলে মনে করা হচ্ছে।